Assalamu alaikum. Good afternoon. I hope you are all well and safe. I'm Tanmay Dotto, and this is our English class. We have already known that. Today we will learn Unit 3, Lesson 5. And our story's name is The Best Friend. In this particular lesson, we will know a story about two friends, and this story will tell Flora to her friend Farabi. So please open your textbook, English for today, and the page number is 24 and 25. Before starting the class, at first I would like to give a big thanks to all of you who have joined us on these two platforms, Facebook and Zoom. Thank you so much and welcome to our online class. In the previous class, আমরা কিন্তু এরকম একটা স্টোরি পড়েছিলাম, Farabi's sad day, যেখানে আমরা দেখেছিলাম Farabi was too sad because Farabi's best friend Harun dropped his name from interclass football tournament, এবং সেই জন্য Farabiর খুবই মন খারাপ ছিল। সে তার ফ্রেন্ড ফ্লোরার সাথে ঠিকমতো কথাও বলতে চাচ্ছিল না। এইটার ঠিক পরবর্তী অংশটা বা সেকেন্ড পার্টটা আমরা দেখব দ্য বেস্ট ফ্রেন্ডে, যেখানে ফ্লোরা ফারাবির এই স্যাডনেস থেকে ফারাবিকে বের করে আনার জন্য ফ্লোরা ফারাবিকে একটা স্টোরি বলবে, এবং সেই স্টোরিটা শুধুমাত্র যে ফারাবির জন্য শিক্ষণীয় তা কিন্তু না। এই স্টোরিটা আমাদের প্রত্যেকের জন্য, আমাদের যাদের ফ্রেন্ড আছে, আমাদের তো নিশ্চয়ই সবার ফ্রেন্ড আছে, কি আমাদের কি ফ্রেন্ড আছে না? আমাদের প্রত্যেকের কিন্তু ফ্রেন্ড আছে। সো আমাদের এমনও আছে অনেকের দুটো, তিনটা, চারটা বেস্ট ফ্রেন্ড আছে। তো আমি ফেসবুক লাইভ থেকে যারা শুনছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব, আপনাদের বেস্ট ফ্রেন্ডের নামগুলো যদি আপনারা কমেন্টের মাধ্যমে লিখে আমাদেরকে জানাতে পারেন, বা আপনারা যদি এটাও জানাতে পারেন যে আপনাদের বেস্ট ফ্রেন্ড কয়টা বা আপনাদের ফ্রেন্ড কয়টা আসলে, তাহলে আমরা খুব খুশি হব আর কি, যে আমাদের যে বন্ধুরা আমাদের সাথে যুক্ত আছেন আপনাদের অনেকগুলো ফ্রেন্ড আছে। আমার নিজের অনেক ফ্রেন্ড আছে। তো এই ফ্রেন্ডরা আসলে কি রকম হয়? ফ্রেন্ডরা যে ফ্রেন্ডদের সবসময় বেশ কিছু দায়িত্ব পালন করতে হয়, রেসপন্সিবিলিটি পালন করতে হয়, এবং সেই বিষয়গুলো নিয়েই কিন্তু আমরা আজকে এখানে দেখব, যেখানে দুটো ফ্রেন্ড তাদের কোন একটা জায়গায় তারা ঘুরতে গিয়েছে এবং সেখানে তাদের মধ্যে বেশ কিছু ইনসিডেন্ট হয়েছে, এবং সেখানে বেশ কিছু কাজ তারা করেছে, এবং এই কাজগুলো থেকে এবং এই ইনসিডেন্ট গুলো থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। তাহলে আমরা স্টার্ট করি। আমরা যদি স্লাইড দেখতে পাই তাহলে কিন্তু আমরা থামস আপ দিয়ে দেখাবো যে আমরা স্লাইড দেখতে পাচ্ছি। নিশ্চয়ই আমরা স্লাইডটা দেখতে পাচ্ছি। কি আমরা কি স্লাইড দেখতে পাচ্ছি? ওকে, এই জায়গাটার মধ্যে দেখুন আমরা আজকে কোন কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমরা আজকে আলোচনা করব কিছু ইম্পর্টেন্ট ভোক্যাব নিয়ে, বা ইম্পর্টেন্ট ভোকাবুলারি নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমরা আলোচনা করব আমাদের প্যাসেজটা নিয়ে, মূল যে প্যাসেজটা, সেই প্যাসেজটা আমরা আসলে পড়ে বোঝার চেষ্টা করব, এবং আমাদের প্রতিবারে যেটা থাকে কুইজ, সেই কুইজটা আমরা একটু ডিফারেন্ট সিস্টেমে খেলবো। সেইটা আপনাদের কাছে একটা সারপ্রাইজ থাকুক। আমরা রেগুলার সিস্টেমে আজকে কুইজটা খেলছি না, আমরা একটা ডিফারেন্ট সিস্টেমে কুইজটা খেলবো এবং একটা ইন্টারেস্টিং ওয়েতে কুইজ খেলবো, আপনাদের সবার মজা লাগবে। তাহলে চলুন আমরা স্টার্ট করি। লেটস স্টার্ট। আমাদের ফার্স্ট যে ওয়ার্ডটা আছে ডেজার্ট। ডেজার্ট মিন্স মরুভূমি। আমরা কাইন্ডলি যারা ফেসবুক থেকে এবং জুম থেকে কানেক্টেড আছি, আমরা কাইন্ডলি ওয়ার্ড মিনিং গুলো লিখে ফেলবো, তাহলে আমাদের জন্য বেটার হবে পড়ার জন্য। ডেজার্ট মানে হচ্ছে মরুভূমি। এরপর আমরা দেখতে পাচ্ছি স্ল্যাপ। স্ল্যাপ মানে হচ্ছে কাউকে চড় দেয়া, বা যদি আমরা আরেকটা ওয়ার্ড কিন্তু ইউজ করি এই জায়গায়, সেটা হচ্ছে আমরা অনেক সময় থাপ্পড় কথাটা ইউজ করি। এই চড় বা থাপ্পড় এই জাতীয় জিনিস বোঝাতে আসলে স্ল্যাপ কথাটা ব্যবহার করা হয়। এরপরে হচ্ছে ওয়েসিস। ওয়েসিস মানে হচ্ছে মরুদ্যান বা মরুদ্বীপ।
আশা করছি আমাদের এই পর্যন্ত ওয়ার্ডের মিনিং গুলো লেখা হয়ে গেছে, তাই না? ওকে, আমরা থামস আপ দেখতে পাচ্ছি, তার মানে আমাদের এই পর্যন্ত লেখা হয়ে গেছে। আমরা সেকেন্ড স্লাইডে যাচ্ছি। সেকেন্ড স্লাইডে উই উইল সি স্টাক। স্টাক মানে হচ্ছে আটকে পড়া। আমরা অনেক সময় এরকম বলি যে আমি এই কথাটা শুনে একদম স্টাক হয়ে গেলাম। তার মানে কি আমি এই কথাটা শুনে একদম আটকে গেলাম, আমি আর মুভ করতে পারছি না, আমার শরীর প্রায় অবশের মতো হয়ে যাচ্ছে। তো এই ধরনের জিনিস আসলে বোঝাতে স্টাক ইউজ করা হয়। কুইকস্যান্ড। কুইকস্যান্ড মানে হচ্ছে চোরাবালি। আমরা অনেকেই চোরাবালি ওয়ার্ডটার সাথে পরিচিত। এই চোরাবালিকেই ইংলিশে বলা হয়ে থাকে কুইকস্যান্ড। আমরা এরপরে চলে যাচ্ছি পরবর্তী, দেখেন ইরেস। ইরেস মানে হচ্ছে মুছে ফেলা। ইরেস মানে হচ্ছে কোনো কিছু যখন আপনি পুরোপুরি ভাবে মুছে ফেলবেন সেটাকে বলা হয়ে থাকে ইরেস। আমরা এই পর্যন্ত বুঝতে পেরেছি ওয়ার্ড মিনিং গুলো, খুব সহজ সহজ ওয়ার্ড মিনিং। ওকে, আমরা সবাই লিখেও ফেলেছি। আচ্ছা, আমরা নেক্সট স্লাইডে যাচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি এনগ্রেভ। এনগ্রেভ মানে হচ্ছে খোদাই করা। যেমন আমরা অনেক সময় দেখি পাথরে খোদাই করে অনেক কিছু লেখা থাকে। যেমন আমরা যদি বিভিন্ন হিস্টোরিক্যাল সাইট গুলোতে যাই ঘুরতে, তখন আমরা দেখতে পারি বিভিন্ন পাথরে খোদাই করে অনেক মানুষের নাম, অনেক কিছুর নাম লেখা থাকে। তো এই ধরনের খোদাই করা বোঝাতে আমরা বেসিক্যালি এনগ্রেভ ব্যবহার করে থাকি। এরপর আমরা দেখি নোট। আমাদের কাছে এই ওয়ার্ডটা একটু আনকমন লাগতে পারে। এটা হচ্ছে নোট। নোট মানে হচ্ছে মাথা বা ঘাড় নাড়ানো। আমরা অনেক সময় যে আমি আপনাদেরকে বলি বা আমাদের অনেক টিচার অনেক সময় বলেন যে আমরা কি বুঝতে পেরেছি, আমরা তখন কি করি, এভাবে করে মাথা নাড়াই, তাই না? এটা কি বলা হয় নোট। ঠিক আছে, এরপরে হচ্ছে ডিড। ডিড মানে হচ্ছে কর্ম বা কাজ। নিশ্চয়ই আমরা এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছি। ছোট ছোট ওয়ার্ড মিনিং লিখে ফেলবো তাড়াতাড়ি। ওকে, আমি আপনাদের থামস আপ গুলো দেখতে পাচ্ছি, থ্যাংক ইউ ভেরি মাচ। এবার চলুন আমরা স্টোরিটার দিকে মুভ করি। স্টোরির ফার্স্ট অংশে আমরা দেখতে পাচ্ছি এরকম লেখা আছে, ডোন্ট বি স্যাড ফারাবি and don't think seriously about what your friend Harun did. I know a story about friends. Listen. দেখুন এখানে প্রথম লাইনটাতে, প্রথম অংশটাতে কি বলা হচ্ছে, এখানে ফারাবিকে ফ্লোরা বলছে, ফারাবি তুমি দুঃখ পেও না হারুনের কথায়। তোমার যে ফ্রেন্ড হারুন তোমাকে যে ইন্টার ক্লাস ফুটবল টুর্নামেন্টে যে পার্টিসিপেট করতে দেয়নি, তুমি তার প্রতি তার কথাটাকে ভাবে সিরিয়াসলি নিও না, কারণ আমি একটা স্টোরি জানি। আমি একটা স্টোরি জানি যেটা কিনা ফ্রেন্ডসদের স্টোরি, এবং সেই স্টোরিটা আমি এখন তোমাকে বলবো, তুমি মনোযোগ দিয়ে শোনো। তাহলে আমরাও মনোযোগ দিয়ে শুনি, দেখি আমাদের ফ্লোরা কি স্টোরিটা আমাদেরকে শোনায়। Two friends were walking through a desert. আমাদের স্টোরিটা কিন্তু ফ্লোরা শুরু করে দিয়েছে। ফ্লোরা এমন ভাবে শুরু করলো যে দুইটা ফ্রেন্ড তারা হচ্ছে একটা মরুভূমির মধ্য দিয়ে হাঁটছিল। After a while, they had a quarrel, and one friend slapped the other in the face. তারা দুইটা ফ্রেন্ড, যেহেতু তারা মরুভূমির মধ্য দিয়ে হাঁটছিল, মরুভূমির উপর দিয়ে হাঁটছিল, তাদের মধ্যে নিশ্চয়ই কথাবার্তা হচ্ছিল, এবং এই কথাবার্তা হতে হতেই কোনো একটা কারণে, কোনো একটা বিষয় নিয়ে হয়তোবা তাদের মধ্যে ঝগড়া লেগে গেল। আমাদের ফ্রেন্ডসদের মধ্যে অনেকেরই ঝগড়া হয়। ঝগড়া ছাড়া কি কোনো ফ্রেন্ডশিপ হয়? আমাদের ফ্রেন্ডদের মধ্যে ঝগড়া হয় না? ডেফিনেটলি আমাদের ফ্রেন্ডসদের মধ্যে ঝগড়া হয়। তো এরকম তাদের মধ্যেও কিন্তু এরকম ঝগড়া লেগে যায়। তো ঝগড়া লাগার ফলে কি হয়, একটা ফ্রেন্ড আরেকটা ফ্রেন্ডের গালে একটা চড় দিয়ে দেয়, একটা চড় দিয়ে দেয়, এবং চড়টা দেওয়ার পর কি হয় সেটা দেখুন। দ্য ফ্রেন্ড হু গট স্ল্যাপড ওয়াজ হার্ট। স্বাভাবিক, এখন আপনাকে যদি আপনার কোন একটা ফ্রেন্ড স্ল্যাপ করে তাহলে কি আপনি কষ্ট পাবেন না? আমাকে যদি আমার কোন একটা ফ্রেন্ড চড় দেয় তাহলে তো আমি কষ্ট পাবো। স্বাভাবিক, কষ্ট পাওয়াটাই স্বাভাবিক। তেমনি ভাবে যেই ফ্রেন্ডটা আসলে চড় খেয়েছিল সেই ফ্রেন্ডটাও কিন্তু কষ্ট পেয়েছিল। বাট উইদাউট সেইং এনিথিং হি রোট ইন দ্য স্যান্ড। কিন্তু সে তার ফ্রেন্ডকে কোনো কিছু না বলেই সে কি করেছিল, সে একটা কথা কোথায় লিখেছিল, স্যান্ডের ওপর লিখেছিল বা বালুতে লিখেছিল। বালুতে সে কি লিখেছিল দেখেন, আন্ডারলাইন করা আছে, আপনারা সবাই এই কথাটা আন্ডারলাইন করে ফেলেন আপনাদের বইয়ের মধ্যে থেকে। টুডে মাই বেস্ট ফ্রেন্ড স্ল্যাপড মি ইন দ্য ফেস।
আজকে আমার বেস্ট ফ্রেন্ড আমাকে চড় মেরেছে। এই কথাটা সে একটা বালুর মধ্যে লিখে রাখে। ওকে ফাইন, লিখলো। তো এ পর্যন্ত কি আমরা বুঝতে পেরেছি সবাই? ডু ইউ আন্ডারস্ট্যান্ড? ওকে, আমরা বুঝতে পেরেছি। ওকে, আমরা তাহলে এবার নেক্সট অংশটাতে দেখব। They kept walking until they found an oasis. There they decided to take a bath. The one who was left before got stuck in the quicksand and started going down. দেখুন এখানে কি বলেছে, তারা ততক্ষণ পর্যন্তই হাঁটতে থাকলো যতক্ষণ পর্যন্ত তারা একটি মরুদ্বীপ বা মরুদ্যান দেখতে না পেল। এবং সেই মরুদ্যানটা যখন তারা দেখতে পায় তখন তারা সিদ্ধান্ত নেয় যে তারা কি করবে, স্নান করবে বা গোসল করবে, এরকম একটা সিদ্ধান্ত তারা নেয়। কিন্তু আসলে যেই ফ্রেন্ডটা কি করেছিল বলুন তো, যেই ফ্রেন্ডটা তার ফ্রেন্ডকে চড় দিয়েছিল, সেই ফ্রেন্ডটা হঠাৎ করে একটা চোরাবালিতে আটকে যায়। এবং চোরাবালিতে আটকে যাওয়ার পর সে কিন্তু ক্রোনোলজিক্যালি নিচের দিকে যেতে থাকে। এভাবে করে চোরাবালি কিন্তু মানুষকে নিচের দিকে টানে, তো সে কিন্তু ভাবে নিচের দিকে তলিয়ে যেতে থাকে। তখন যেটা হয় দেখুন, বাট হিজ ফ্রেন্ড, যেই ফ্রেন্ড আসলে চড় খেয়েছিল সেই ফ্রেন্ড কিন্তু তাকে সেভ করে। বাট হিজ ফ্রেন্ড সেভড হিম। দেখুন তার কিন্তু আসলে প্রতিশোধ নেওয়াটা উচিত ছিল, তাই না? কিন্তু সে প্রতিশোধ না নিয়ে সে কিন্তু উল্টো তার ফ্রেন্ডকে সেভ করলো এই বিপদ থেকে। আফটার হি ওয়াজ সেভড হি রোট অন আ স্টোন। যখন সে কি করলো, তার ফ্রেন্ডকে সেভ করলো, তখন সে একটা পাথরের মধ্যে খোদাই করে একটা কথা লিখলো। সে কথাটা এইরকম, টুডে মাই বেস্ট ফ্রেন্ড সেভড মাই লাইফ। দেখুন তার মানে যেই ব্যক্তিটার লাইফ সেভ হয়েছে সে কি করলো, সে কিন্তু একটা পাথরের মধ্যে লিখলো যে আমার ফ্রেন্ড আমার লাইফটাকে আজকে সেভ করেছে। প্রথমে সে কি লিখলো যে আমার ফ্রেন্ড আমাকে চড় মেরেছে, এরপর সে লিখলো আমার ফ্রেন্ড আমার লাইফটাকে সেভ করেছে। দুই ধরনের কথা সে দুই ধরনের জায়গায় লিখলো। প্রথমটা লিখেছিল বালির মধ্যে এবং দ্বিতীয়টা লিখলো সে কোথায়, পাথরের মধ্যে, তাই না? এই দুই ধরনের কথা কিন্তু সে দুই জায়গার মধ্যে লিখলো। লেখার পর দেখুন এখানে তার ফ্রেন্ড তাকে কি জিজ্ঞেস করছে। দ্য ফ্রেন্ড হু স্ল্যাপড and saved his best friend asked, after I heard you, you wrote in the sand and now you wrote on a stone. Why? সে তখন জিজ্ঞেস করলো, তার কাছে তখন অবাক লাগলো। সে তখন জিজ্ঞেস করলো এইভাবে যে আমি যখন তোমাকে কষ্ট দিলাম, দুঃখ দিলাম, তখন তুমি কি করলে, তুমি এটা বালির মধ্যে লিখলে, আর এখন তুমি এটা পাথরের মধ্যে লিখছো কেন? কারণটা কি? মানে এই দুইটা জিনিসের বিশেষত্ব কোথায়? তখন আসলে তার ফ্রেন্ড কি রিপ্লাই দেয় দেখেন। ফ্রেন্ড রিপ্লাইটা ছিল এরকম, when someone hurts us we should write it down in the sand, the wind can erase it away. খুব গুরুত্বপূর্ণ একটা কথা। যখন কেউ আমাদেরকে আঘাত করে তখন আমরা সেটা আমাদের কি করা উচিত, সেটা এমন একটা জায়গার মধ্যে লিখে ফেলা উচিত যাতে করে বাতাস সেটাকে সহজে মুছে দিয়ে যায়। তার মানে আমাদের যাতে ওই খারাপ সিচুয়েশনটা খুব একটা বেশি মনে না থাকে। আমি কি বুঝাতে পেরেছি? যদি বুঝাতে পারি তাহলে কিন্তু আমরা থামস আপ দেব, যদি বুঝে থাকি। হ্যাঁ, তার মানে এখানে বোঝানো হচ্ছে যে কেউ কোনো একটা ব্যক্তি যদি আমাদেরকে হার্ট করে তাহলে আমরা তার এই কথাগুলো আমরা এমন একটা জায়গায় লিখবো যাতে করে বাতাস সেটাকে সহজে মুছে দিয়ে যায়। এবং দেখুন পরবর্তী অংশে কি বলেছে, বাট when someone does something good for us we should engrave it on stone so no wind can erase it. এই লাইনটা আমরা কাইন্ডলি সবাই আগের লাইন আর এই লাইন আমরা একটু আন্ডারলাইন করে নিব। দুটো লাইনই খুব ইম্পর্টেন্ট। অপরদিকে কি বলছে যে যদি কেউ কোনো ভালো কাজ করে থাকে তাহলে আমাদের কি করা উচিত, আমাদের সেটা পাথরের মধ্যে খোদাই করে তার সেই ভালো কাজটা লিখে রাখা উচিত যাতে করে কোনো বাতাস বা কোনো কিছু ওটাকে সহজে মুছে ফেলতে না পারে। তার মানে খারাপ জিনিস আমাদের সহজে মনে রাখতে নেই বা মনে রাখা থেকে আমাদের বিরত থাকতে হবে যাতে করে আমরা খুব কম সময়ের মধ্যে সে খারাপ জিনিসটা ভুলে যেতে পারি। আর যেটা আমাদের সাথে ভালো কিছু ঘটবে সেটা যাতে দীর্ঘদিন আমাদের লং টাইম আমাদের মধ্যে স্টে করে।
আমরা যদি বুঝে থাকি তাহলে কিন্তু থামস আপ দেব। ডু ইউ নো দ্য মোরাল অফ দ্য স্টোরি? ফ্লোরা আস্কড। এই গল্পটা বলার পর ফ্লোরা তখন ফারাবিকে বলছে, ফ্লোরা ফারাবিকে বলছে, ফারাবি তুমি কি আসলে এটার মোরালটা বুঝতে পেরেছো, নীতিকথাটা বুঝতে পেরেছো? তখন ফারাবি কি বলছে দেখুন, ফারাবি নোট এন্ড স্মাইল, ফারাবি নোটেড এন্ড স্মাইল। ফারাবি তখন এইভাবে করে মাথা নাড়লো এবং একটা মুচকি হাসি দিল। তার মানে ফারাবি বুঝতে পেরেছে যে আসলে ঘটনাটা কি। তখন ফারাবি বলল যে ইয়েস, উই শুড ফরগট আওয়ার হার্টস বাট রিমেম্বার আওয়ার গুড ডিডস ফরএভার। তখন কি বলল ফারাবি বলল যে হ্যাঁ আমি বুঝতে পেরেছি, আমাদের আসলে এই আঘাতগুলোকে ভুলে যাওয়া উচিত এবং আমাদের সাথে যে ভালো কাজগুলো ঘটবে সেই ভালো কাজগুলো আমাদেরকে সারা জীবন মনে রাখতে হবে। আমি কি বোঝাতে পেরেছি আপনাদের? আপনারা কি সবাই বুঝতে পেরেছেন? যদি বুঝে থাকি তাহলে কিন্তু আমরা থামস আপ দিব। ওকে, এবার আমি শেয়ারিং অপশনটা অফ করে দিচ্ছি। এবার আমাদের সেই ইন্টারেস্টিং পার্টটা কি হতে পারে আমি আপনাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি। আমরা যে কুইজ গেমটা এখন খেলবো, যতটুকু পড়লাম ততটুকু অংশের উপরে আমরা একটা কুইজ খেলবো। কুইজটা হবে অনেকটা ট্রু ফলস এর মতো। আমি একটা পোল জেনারেট করব। আপনারা আপনাদের যে ডিভাইস গুলো ব্যবহার করছেন প্রত্যেকের ডিভাইসে আপনারা সেই পোলটা দেখতে পারবেন এবং ওখানে আপনারা মাউস দিয়ে ক্লিক করে হোক কিংবা টাচ করে হোক আপনারা সেই অ্যান্সারটা দিতে পারবেন যে ওটার অ্যান্সার কি ট্রু হবে নাকি ফলস হবে। আমি কি বোঝাতে পেরেছি? সো আমরা কিন্তু সবাই বুঝতে পেরেছি, আমরা থামস আপ দেখতে পাচ্ছি। আর ফেসবুক লাইভ থেকে যারা আছেন তারা কিন্তু এই পোলিং এর অ্যান্সারটা এ বি এভাবে করেও আপনারা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিতে পারেন। তাহলে চলুন আমরা পোলটা স্টার্ট করি। ওকে, দেখুন আমি কিন্তু পোলটা লঞ্চ করে দিয়েছি। আপনাদের অ্যান্সার দেওয়ার সময় কিন্তু স্টার্ট হয়ে গেছে। আপনারা অ্যান্সার দেওয়া শুরু করুন সবাই। এখানে ট্রু হবে না ফলস হবে? প্রথম অ্যান্সারটা আছে টু ফ্রেন্ডস ওয়ার ওয়াকিং থ্রু আ রোড। তারপরে আছে দে কেপ্ট ওয়াকিং আনটিল দে ফাউন্ড অন ওয়েসেস। এরপরে আছে when someone hurts us we should write it down on the stone। আমি কিন্তু প্রত্যেকের অ্যান্সারই পেয়ে গেছি। সো আমি পোলিংটা এন্ড করে দিচ্ছি এবং আমি আপনাদের সাথে রেজাল্টটা শেয়ার করছি। আমরা কি সবাই রেজাল্টটা দেখতে পাচ্ছি? আমরা যদি রেজাল্টটা দেখতে পারি আমরা কিন্তু থামস আপ দেখাবো। ইয়েস, আমরা রেজাল্টটা দেখতে পাচ্ছি। তার মানে দেখুন প্রথম অ্যান্সারটা হবে ফলস। তার মানে কি তারা রাস্তা দিয়ে হাঁটছিল না, তারা কিন্তু কোথা দিয়ে হাঁটছিল? ডেজার্ট দিয়ে হাঁটছিল, মরুভূমি দিয়ে হাঁটছিল। তারা মোটেও রাস্তা দিয়ে হাঁটছিল না, সেই জন্য আমাদের ফার্স্ট অ্যান্সারটা হবে ফলস। এরপরে আমাদের সেকেন্ড কোশ্চেনটা ছিল দে কেপ্ট ওয়াকিং আনটিল দে ফাউন্ড অন ওয়েসেস। তারা যতক্ষণ না পর্যন্ত একটা ওয়েসিসের দেখা না পায় ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু হাঁটতেই থাকে, তারা কিন্তু হাঁটছিলই। সো এটা কিন্তু ডেফিনেটলি ট্রু। সো আপনারা সবাই ট্রু দিয়েছেন। এরপরে 3 নম্বরে দেখি আমরা when someone hurts us we should write it down in the stone। যখন আমাদের কেউ আঘাত করে বা ব্যথা দেয় তখন আমাদের এটা পাথরের উপর লেখা উচিত? অবশ্যই না, এটা ফলস হবে। আমাদের তাহলে এটা কিসের উপর লেখা উচিত? নিশ্চয়ই বালির উপর লেখা উচিত, তাই না? ওকে, আমরা যদি বুঝে থাকি তাহলে থামস আপ দেব। আমাদের এটা বালির উপর লেখা উচিত, স্যান্ড। এখানে আমাদের অ্যান্সারটা হবে বা কারেক্ট অ্যান্সারটা হবে when someone hurts us we should write it down in the sand। এখানে স্টোন হবে না, সেজন্য এটা ফলস। সো আমরা কিন্তু এখন পোলিংটা স্টপ করে দিচ্ছি। ওকে, সো আমরা কি এনজয় করেছি এই সিস্টেমটা? যদি এনজয় করে থাকি আমরা কিন্তু থামস আপ দেখাতে পারি, আর যদি এনজয় না করি দেন আমরা থামস আপ না দেখালো হবে। সো আমি দেখতে পাচ্ছি আমরা প্রত্যেকে এনজয় করেছি। সো নতুন একটা সিস্টেম, নতুন একটা ফরম্যাটে কিন্তু আমরা আজকে কুইজ গেমটা খেললাম। সো আমরা এখন সবাই একটু বাড়ির কাজটা যদি আমরা দেখে নেই, সবাই একটু আমরা বাড়ির কাজটা দেখে নেব। দেখুন আপনাদের সাথে আবার স্লাইড আমি শেয়ার করেছি এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয় এখানে দুটো কোশ্চেন আছে। এখানে প্রথম প্রশ্নটি হচ্ছে হু নোজ দ্য স্টোরি অ্যাবাউট ফ্রেন্ডস,
এই ফ্রেন্ডস, দুটো ফ্রেন্ডসের যে স্টোরি, এই স্টোরিটা বেসিক্যালি কে জানতো, এবং দেখুন হোয়াট ইজ দ্য মোরাল অফ দ্য স্টোরি। এই স্টোরির যে মোরাল, এই স্টোরির মোরালটা কি আমরা সুন্দর মতো করে আমরা লিখেছি বা আমরা দাগিয়ে নিয়েছি আমাদের বইয়ের মধ্যে যখন প্যাসেজটা পড়েছি। সো আমরা সুন্দর মতো করে অ্যান্সারটা লিখে নিতে পারবো আশা করছি। আর যারা ফেসবুক লাইভ থেকে আছেন তারাও কাইন্ডলি আমাদের এই প্রশ্ন দুইটা আপনাদের খাতায় তুলে নেবেন। আর যদি এই মুহূর্তে কেউ প্রশ্ন দুইটা খাতায় তুলে নিতে না পারেন, তাহলে কিন্তু আমাদের রেকর্ডেড ক্লাস জাভা ফাউন্ডেশনের পেজে থেকে যায়। এই রেকর্ডেড ক্লাসটা আপনারা পুনরায় দেখে এটাকে লিখে নিতে পারেন। আমরা কি কথাগুলো সব বুঝতে পেরেছি? ওকে, সো আমাদের পরবর্তী ক্লাসে আবার দেখা হবে, আবার নতুন কোনো স্টোরি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম সবাইকে। ওকে, সবাই কি স্যারের ক্লাস করে টায়ার্ড হয়ে গেছি নাকি? টায়ার্ড হয়নি? আচ্ছা, ভেরি গুড। আজকে স্যার খুব মজার একটা গল্প পড়াচ্ছিল না আপনাদেরকে? আমি দেখলাম যে কয়েকজন তো একদম স্যারের গল্পে একদম খুব মনোযোগ দিয়ে শুনছেন, এনজয় করছেন। মনে হচ্ছে যেন আপনাদেরই ফ্রেন্ডের নিয়ে গল্প করা হচ্ছে। যাই হোক, তো এখন হচ্ছে স্যারের ক্লাস শেষ। এখন আমরা কি ক্লাস করব? হ্যাঁ, এখন আমরা ক্লাস করব হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচিতি কি নিয়ে? নির্বাচন নিয়ে, তাই না? ওকে, তাহলে আজকে যারা আমার পার্টিসিপেন্টরা আছেন, যারা আপনারা আমাকে দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন, এবং লাইভে যারা আমাকে দেখতে পাচ্ছ, শুনতে পাচ্ছ, শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে আসসালামু আলাইকুম। আমি তোমাদের সাথে আছি কাশফি আহমেদ। চলো তাহলে আজকের লেসনটা শুরু করে ফেলি আমরা। ওকে, আমরা গত দুইটা ক্লাস নিয়ে কিন্তু ক্লাস থেকে আমরা বাংলাদেশের যে জাতীয় নির্বাচন সেটা নিয়ে আলোচনা করছিলাম। ওকে, যদি আমার স্লাইডটা দেখা গিয়ে থাকে আমাকে থামস আপ দেখাবেন। ঠিক আছে, ওকে, আমরা আলোচনা করেছিলাম সিটি কর্পোরেশনের নির্বাচন নিয়ে। স্লাইডটা কি দেখা যাচ্ছে? গ্রেট। ওকে, আচ্ছা, আমরা আলোচনা করেছিলাম সিটি কর্পোরেশন, যেটা সেই সিটি কর্পোরেশনের নির্বাচন নিয়ে আলোচনা করেছিলাম। তারপরে আলোচনা করেছিলাম জেলা পরিষদের নির্বাচন নিয়ে। তারপরে আলোচনা করেছিলাম পার্বত্য জেলা পরিষদ নির্বাচন নিয়ে। ওকে, এই পর্যায়ে আমাদের কি ছিল? আমাদের একটি বাড়ির কাজও ছিল। বাড়ির কাজটা কি ছিল? যে আব্দুল্লাহ খান একজন পৌরসভা মেয়র, বার্ধক্যজনিত অসুস্থতার কারণে কি হচ্ছে? বার্ধক্যজনিত অসুস্থতার কারণে তিনি পদত্যাগ করেছেন। এখন শূন্য আসনে নতুন করে নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে নতুন সদস্য নির্বাচন করা হবে। তাহলে আমার তোমাদের কাছে প্রশ্ন ছিল, উপনির্বাচন কাকে বলে এবং উপনির্বাচনের যে প্রক্রিয়াটা সেটা নিজের ভাষায় ব্যাখ্যা করো। কারা কারা আমরা হোমওয়ার্কটি করেছি? একটু হ্যান্ড রেজ করবে। হোমওয়ার্কটি করেছি কারা কারা? আব্দুল্লাহ হাত তুলছে, হোমওয়ার্ক করেছো। তাহা হাত তুলছে। ওকে ওকে, এদিকে শারণ হাত তুলছে, হোমওয়ার্ক করেছে সে। আচ্ছা, কেউ কি আমাকে উপনির্বাচনের যে প্রক্রিয়াটা বা কেন উপনির্বাচন করা হয় সেটা কি আমাকে বলতে পারবে কেউ? এনিওয়ান? ওকে, রাকেশ আমাকে হাত তুলছে, ও আমাকে বলতে চাচ্ছে। আচ্ছা রাকেশ, আমি তোমাকে আনমিউট করছি, যদি তোমার স্ক্রিনে আনমিউট ইয়োরসেলফ যায় এটা একটু ক্লিক করে নিবে। হ্যাঁ রাকেশ, তুমি আমাকে বলো যে উপনির্বাচন প্রক্রিয়াটা কি বা কেন করা হয়? কোন আসনের নির্বাচন মেয়াদ পূর্তির পূর্বে কোন সদস্য মারা গেলে নির্বাচন করা হয়, একে বলা হয় উপনির্বাচন। আচ্ছা ঠিক আছে রাকেশ, ধন্যবাদ। আচ্ছা, অন্য কেউ কিছু আমার সাথে শেয়ার করতে চাও? ওকে, নাজিবা হাত তুলেছে, চলে যাচ্ছি নাজিবার কাছে। হ্যাঁ নাজিবা, তুমি বলো, শুনতে পাচ্ছি আমরা তোমাকে। নাজিবা, তুমি কি আনমিউট করেছো? আচ্ছা ঠিক আছে, আমি আর কেউ কি বলতে চাও আমাকে? আচ্ছা, আর কেউ জানাতে চাচ্ছ আমাকে উপনির্বাচন প্রক্রিয়াটার ব্যাপারে? নিজের ভাষায় নিজের মতন করে বললেই হবে। ওকে, আচ্ছা
যেটা রাকেশ বলেছিল যে হ্যাঁ, যদি কেউ তার হচ্ছে গিয়ে মেয়াদ পূর্তির পূর্বে যদি কি হয়ে থাকে, যদি মারা গিয়ে থাকে, কিন্তু এখানে ব্যাপারটা হচ্ছে আসলে শুধু কি মারা গিয়ে থাকে, অন্য কোনো কারণও তো হতে পারে, তাই না? যদি মনে করো যে অন্য কোনো কারণে কি হতে পারে, পদত্যাগ করতে হতে পারে, সেক্ষেত্রে কি হচ্ছে, সেক্ষেত্রে তার যে পদটা বা সেই আসনটা সেইটা পূর্ণ করার জন্য আমরা নতুন ভাবে যে নির্বাচনটা করে থাকি সেটাকে কি বলা হয়ে থাকে, উপনির্বাচন বলা হয়ে থাকে। আচ্ছা, এবার খেয়াল করো, এই যে নির্বাচন নিয়ে কথা বলছি, উপনির্বাচন বা স্থানীয় বা কেন্দ্রীয় পর্যায়ে নির্বাচনগুলা, এই নির্বাচনগুলা কি এভাবেই মনে করো সংগঠিত হয়ে থাকে? মনে করো আমি গেলাম একটা ভোটার আইডি কার্ড নিয়ে ঠাস করে ব্যালট পেপারে সিল দিলাম বা ডিজিটাল প্রক্রিয়ার মাধ্যমে ভোট দিলাম, ভোটটা হয়ে গেল। ব্যাপারটা কি সেরকম? সেরকম তো না। কি করতে হয়, এই যে পুরা প্রক্রিয়াটা, এটা কি করছে, যে কোনো একটা প্রতিষ্ঠান বা অর্গানাইজেশন সে কি করছে, তারা এই পুরা প্রক্রিয়াটা বা প্রসেসটা কি করছে, অর্গানাইজ করছে, ঠিক আছে, বা একটা গঠন করছে। যে ওখানে তারা কি করছে, ওখানে হয়তো তারা কিছু নীতিমালা প্রণয়ন করছে যে হ্যাঁ, আপনাদেরকে ভোট দিতে হলে এই এই নিয়মগুলা মেনে চলতে হবে। তারা নির্বাচনী এলাকা ভাগ করছে। যেমন মনে করো কোনো কোনো এলাকায় ভোট কেন্দ্র আছে, কিন্তু যখন ভোট কেন্দ্রের স্বল্পতা দেখা যাচ্ছে, তখন কি হচ্ছে, কোনো কোনো স্কুলে ভোট গ্রহণ প্রক্রিয়া চলে না। যেমন বেশিরভাগ সরকারি স্কুলে কি হয়ে থাকে, ভোট গ্রহণ প্রক্রিয়া চলে, তাই তো? যেমন আমরা দেখি মা বাবারা বিভিন্ন ধরনের স্কুলে গিয়ে ভোট দিচ্ছে। এই যে পুরো প্রক্রিয়াটা বা নির্বাচন কোথায় হবে, নির্বাচনী এলাকা কোনটা হবে, সেগুলা কি একটা অর্গানাইজেশন বা প্রতিষ্ঠান কি করছে, সেটা ডিসিশন নিচ্ছে বা কি করছে, এটা অর্গানাইজ করছে, এবং সেই প্রতিষ্ঠানকে বলা হচ্ছে নির্বাচন কমিশন। আমি তোমাদের সাথে আরেকটা স্লাইড শেয়ার করছি, স্লাইডটা দেখা গেলে মিসকে থামস আপ দিবেন। আচ্ছা, তাহলে কি নির্বাচন কমিশনের সংজ্ঞাটা কি? যে প্রতিষ্ঠান নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকে তাকে নির্বাচন কমিশন বলা হয়ে থাকে। তোমরা চাইলে সংজ্ঞাটা লিখে নিতে পারো, 1 মার্কসের জন্য একটি সংজ্ঞা, যে নির্বাচন কমিশন কাকে বলে। যে প্রতিষ্ঠান নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকে তাকে নির্বাচন কমিশন বলে। নির্বাচন কমিশন কিন্তু কোনো এক বা একাধিক ব্যক্তি বা বস্তুবর্গ নয়, এটা হচ্ছে কি একটি প্রতিষ্ঠান। এই পুরো প্রতিষ্ঠানকে কি বলা হচ্ছে, নির্বাচন কমিশন। এই যে তোমরা ব্যালট বক্স যদি দেখে থাকো কখনো, বাবা মার সাথে ভোটে অংশগ্রহণ করার সময় দেখবে কি লেখা আছে, নি আর আরেক সাইডে লেখা থাকে ক, মানে হচ্ছে কি নির্বাচন কমিশন, ঠিক আছে? যদি তোমাদের এটা লেখা হয়ে থাকে তাহলে আমাকে থামস আপ দেখাতে পারো, জানাতে পারো। ওকে, আমি দেখছি দেখাচ্ছে, আমাকে থামস আপ দেখাচ্ছে তাহা, অর্শি, শারন, ওকে, আব্দুল্লাহ, ফাইন। তার মানে হচ্ছে আমাদের নির্বাচন কমিশনের সংজ্ঞাটা লেখা শেষ। আর আমরা নিশ্চয়ই বুঝে গেছি, খুবই সহজ একটা সংজ্ঞা, যদি তোমরা 2 বার পড়ো এখনই তোমাদের মুখস্থ হয়ে যাবে, ইজি। যে প্রতিষ্ঠান নির্বাচন পরিচালনার কিসে থাকে, দায়িত্বে থাকে, তাকে কি বলা হয়, নির্বাচন কমিশন বলা হয়ে থাকে। তাহলে চলো, যেহেতু নির্বাচন কমিশন কি করছে, পরিচালনার দায়িত্ব পালন করছে, নিশ্চয়ই তার কি আছে, অনেক ধরনের কাজ করতে হয়। এখন আমরা নির্বাচন পরিচালনার জন্য যে কাজগুলো করতে হয় সেগুলো সম্পর্কে বিস্তারিত জানবো। প্রথমে আমরা চলে আসি আমাদের বাংলাদেশের কন্টেস্টে। বাংলাদেশ কন্টেস্টে দেখো, বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার কয়জন থাকবে, 1 জন। এখানে যে আমি যে ব্যক্তিটার ছবি তুলে ধরেছি, আমরা কি তাকে চিনি, তাকে কি আমরা দেখেছি কখনো? অনেকে বলছে চিনি, অনেকে বলছে চিনি না। ইনি হচ্ছে আমাদের বর্তমানে যে বাংলাদেশের নির্বাচন কমিশনার, তিনি। এখন তোমাদের কাছে আমি একটা ছোট্ট হোমওয়ার্ক দিব, তোমরা পরের ক্লাসে আমাকে জানাবে যে আমাদের যে প্রধান নির্বাচন কমিশনার তার নাম কি, ঠিক আছে? এটা তোমরা গুগল থেকে সার্চ করো বা টিভি খুলে খবর দেখো, যেখান থেকেই পারো তোমরা একটু নিজেরা বাসায় বা তোমাদের তোমরা বড়দেরও সাহায্য নিতে পারো, ঠিক আছে? আর অনেকে হয়তো এখনো জানো যে আমাদের প্রধান নির্বাচন কমিশনারের নাম কি। ওকে, আচ্ছা, একজন নির্বাচন কমিশনে বা নির্বাচন কমিশনে প্রধান একজন থাকবে নির্বাচন কমিশনার, এবং বাকি থাকবে কয়েকজন, বাকি যারা থাকবেন ওনাদেরকে বলা হচ্ছে কমিশনার। আমাদের বাংলাদেশে কমিশনার আছে 4 জন,
ঠিক আছে, আমি বলছি আমাদের বাংলাদেশে যে কমিশনার তারা হচ্ছেন 4 জন, এর মধ্যে হচ্ছেন একজন মহিলা সদস্য আর বাকি 3 জন হচ্ছেন পুরুষ সদস্য, আর প্রধান নির্বাচন কমিশনার হচ্ছে একজন। তাহলে টোটাল বাংলাদেশে নির্বাচন কমিশন যে আছে সেখানকার দায়িত্বে বা ভারপ্রাপ্তে আছেন 5 জন, এর মধ্যে একজন প্রধান নির্বাচন কমিশনার আর 4 জন হচ্ছেন শুধু কমিশনার, আর ওনাদের সময়সীমা হচ্ছে 5 বছর। মানে হচ্ছে একজন নির্বাচন কমিশনার বা শুধু কমিশনার 5 বছরের জন্য কি হয়ে থাকেন, নির্বাচিত হয়ে থাকেন। তাহলে চলো এবার আমরা দেখি যে এই নির্বাচন কমিশনে যারা আছে তারা আসলে কি কাজ করছে। খেয়াল করো, নির্বাচন কমিশনের কাজ, প্রথম কাজটাই কি, নির্বাচন মানে কি, নির্বাচন মানেই হচ্ছে ভোট দেওয়া। তাহলে তাদের প্রথম কাজটা হচ্ছে ভোটার তালিকা প্রণয়ন ও হাল নাগাদকরণ। আচ্ছা, তোমরা কি খেয়াল করেছো কিনা যে ভোটের 2-3 মাস আগে আমাদের বাসায় কিন্তু কয়েকজন আসে অনেক সময়, জিজ্ঞেস করে যে আচ্ছা আপনাদের এখানে 18 বছরের উপরে কে কে হয়েছে বা কিছু আছে কিনা। এরকম কিন্তু সরকার কি করে, সরকারের আন্ডারে যারা কাজ করছে বা নির্বাচন কমিশনের আন্ডারে যারা কাজ করছে তারা কি করে, এরকম বাসায় বাসায় লোক পাঠায় কিসের জন্য, তালিকা নেওয়ার জন্য। ঠিক আছে, তারা কি করে, তারা আমাদের বাসায় এসে ডাটাগুলা বা তথ্যগুলা তুলে নিয়ে যায় এবং সেই তথ্য অনুযায়ী যারা ভোট দেওয়ার যোগ্য তাদেরকে কি করছে, তাদের নামের একটি তালিকা প্রণয়ন করে। 2 নম্বর, সকল ধরনের নির্বাচন ও উপনির্বাচন পরিচালনা করা, যেটা হচ্ছে খুবই কমন একটা কাজ নির্বাচন কমিশনারের, যে সকল ধরনের নির্বাচন সেটা জাতীয় পর্যায়ে হোক, কেন্দ্রীয় পর্যায়ে হোক বা স্থানীয় পর্যায়ে হোক অথবা উপনির্বাচন পর্যায়ে হোক না কেন, এই যে যাবতীয় কাজগুলা, সেই যাবতীয় কাজগুলা কোন প্রতিষ্ঠান করছে, নির্বাচন কমিশন করছে। নির্বাচনী প্রতীক বরাদ্দ করা, আচ্ছা যেমন মনে করো যে যখন ভোটের সময় হয় আমরা কিন্তু শুনতে পারি না যে মিছিল হয়ে যাচ্ছে যে কলম মার্কায় ভোট দিন, ঘড়ি মার্কায় ভোট দিন, এগুলি কি, এগুলি হচ্ছে প্রতীক। আর এই প্রতীকগুলা বরাদ্দ করা কার কাজ, নির্বাচন কমিশনের কাজ। মনে করো যে দুই পক্ষ, এক পক্ষ বলছে না আমি ঘড়ি মার্কা এবং অপর পক্ষ বলছে কি সেও ঘড়ি মার্কা নিতে চায়, তাহলে কি হবে, সেখানে একটি বিশৃঙ্খলার সৃষ্টি হবে। এই যে বিশৃঙ্খলাটা যেন সৃষ্টি না হয় সেজন্য কি করছে নির্বাচন কমিশন, কি করে দিচ্ছে, প্রত্যেকটা যারা মানে তোমার যোগ্য প্রার্থীরা আছে তাদের জন্য নির্বাচন প্রতীক বরাদ্দ করে দিচ্ছে। 4র্থ পয়েন্ট, নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ করা। ওকে, সাপোজ মনে করো, ধরো হচ্ছে কি আমার এখানে আমার সাথে জয়েন করেছে এখানে নাজিবা। ওকে, নাজিবা হচ্ছে মনে করো ঢাকার বনানীতে থাকে, অপরদিকে রাকেশ মনে করো থাকছে কোথায়, ঢাকার গাজীপুরে বা গাজীপুরে থাকছে। এখন আমাকে বলো, গাজীপুর থেকে এসে রাকেশ কি ঢাকায় ভোট দিতে পারবে বনানী সেক্টরে, সম্ভব পারবে না, রাকেশ আগেই মনে আসতেও যাচ্ছে না। ওকে, অপরদিকে নাজিবাও কিন্তু গাজীপুরে গিয়ে ভোট দিতে পারবে না। এই যে নির্বাচনী এলাকা, মনে করো হচ্ছে গিয়ে বনানী আর গুলশান যদি আমরা ধরি, যে বনানীতে এই কয়টা সেক্টরের বা এই যে রোড 1 থেকে রোড 7 এর মধ্যে যতজন নাগরিক বসবাস করছে তারা মনে করো যে বনানী মাঠটা আছে, ওখানে আমরা কেন্দ্র বানালাম, সেইখানে এসে ভোট দিবে। এখানে কিন্তু কি করলো নির্বাচন কমিশন, নির্বাচন কমিশন কিন্তু এখানে একটি আলাদা একটা সেপারেট এলাকা ভাগ করে দিল। অপরদিকে গুলশান বলো বা 8 নম্বর থেকে 20 নম্বর পর্যন্ত যেসব বনানী নাগরিক আছে তারা আবার অন্য জায়গায় গিয়ে অন্য কোনো একটা স্কুলে ভোট দিবে। এটাকে বলা হচ্ছে নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ। আমি কি বুঝাতে পেরেছি? তাহলে থামস আপ দিবেন। গ্রেট, ব্যাপারটা কিন্তু খুবই ইজি। মানে আমি যে লোকালিটিতে থাকছি আমি আসলে সেখানকার যে কেন্দ্রটা আছে ওখানে গিয়ে ভোট দিব, অন্য কোনো কেন্দ্রে ভোট দিতে পারবো না। আচ্ছা, 5 নম্বর পয়েন্টটা হচ্ছে সারা দেশে ভোট কেন্দ্র স্থাপন। এই যে আমি বললাম, মনে করো সংসদ ভবনে মানে একটা অ্যানাউন্স করা হলো যে যারা আছে তারা সবাই সংসদ ভবনে গিয়ে ভোট দিবে, সেটা কি আসলে পসিবল? এতগুলি জনগোষ্ঠী একসাথে কি সংসদ ভবনে গিয়ে ভোট দিতে পারবে? কখনোই পারবে না। এর জন্য এলাকা ভিত্তিক সারা দেশে ভোট কেন্দ্র স্থাপন করার কাজ কার? নির্বাচন কমিশনারের। 6 নম্বর পয়েন্ট হচ্ছে নির্বাচনী আচরণ বিধি তৈরি করা। নির্বাচনী আচরণ বিধি নিয়ে তোমাদের দেখবে পাঠ্য বইয়ে পুরা আলাদাই একটা টপিক আছে, যেটা নিয়ে আমি পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ আলোচনা করব। আর আচরণ বিধি বলতে কি আমি একটু শর্ট করে বলে রাখি,
এই যে মনে করো আমরা ভোট দিতে চাচ্ছি, যখন যে ইচ্ছা কিন্তু ভোট দিলে কিন্তু হচ্ছে না, আমাদের কি করতে হয়, আমাদের একটা লাইন মেনটেন করতে হয়, আমাদের হচ্ছে আইডি কার্ড নিতে হয়, কিছু আচরণ এবং বিধিনিষেধ মেনেই কিন্তু ভোট কেন্দ্রে যেতে হয়। এটাকেই বলা হচ্ছে কি আচরণ বিধি। আর এই আচরণ বিধি প্রণয়ন করার কাজ হচ্ছে নির্বাচন কমিশন। নাম্বার 7, ব্যালট পেপার মুদ্রণ করা। এই যে দেখো ব্যালট পেপার কি, যেই পেপে বা কি থাকে। আচ্ছা, নেক্সট ক্লাসে আমি তোমাদের একটি ব্যালট পেপারের স্যাম্পল দেখাবো। যাও, ব্যালট পেপার হচ্ছে গিয়ে মানে এরকম একটা পেপার যেখানে কি থাকে, যেসব মার্কা থাকে, মনে করো কেউ হাতুড়ি মার্কা, সেখানে হাতুড়ির একটা সাইন থাকে, ছবি থাকে। মনে করো কেউ মোরগ মার্কা, সেখানে একটা মোরগের ছবি থাকে। আর এই যে ব্যালট পেপার মুদ্রণ মানে হচ্ছে প্রিন্ট করা, এটা কিন্তু খুবই কনফিডেন্সিয়াল, বুঝছো? ওই যে আমরা জাল ভোটের কথা শুনেছিলাম, তাই না? শুনেছি না, জাল ভোট হয় বা ভোট চুরি করা হয়ে থাকে। তো এগুলা যেন ভবিষ্যতে না হয়, সেই জন্য নির্বাচন কমিশন কি করে, খুবই কনফিডেন্সিয়ালি এই ব্যালট পেপারটা মুদ্রণ করে বা প্রিন্ট করে নিয়ে আসে। আর পয়েন্টটি হচ্ছে ব্যালট বাক্স প্রস্তুত। ব্যালট বাক্স প্রস্তুত আমরা নিশ্চয়ই বুঝেছি এটা কি। আমরা প্রথমে কিন্তু একটা বক্স দেখেছিলাম, তাই না, নির্বাচন কমিশন। তো এই যে আমরা সবাই সিল দিচ্ছি, সিল দিয়ে একটা নিয়মও আছে, এটা হচ্ছে আচরণ বিধির মধ্যে পড়ে, যে এই যে পেজটা আমরা কিভাবে ভাঁজ করব, সেটা সুন্দর করে ভাঁজ করে যে বক্সে আমরা ফেলি, সেই বক্সটিকে বলা হচ্ছে ব্যালট বক্স। নাম্বার 9, নির্বাচনী আচরণ বিধির যথাযথ প্রয়োগ। আচ্ছা, আমি একটু আগেই বলেছিলাম নির্বাচন কমিশন কি করছে। নির্বাচন কমিশন নির্বাচন আচরণ বিধি তৈরি করছে। এখন মনে করো স্কুলে তোমাদের কিছু নিয়ম আছে, মনে করো এসেই আগে কি করতে হয়, ক্লাসে ব্যাগ রেখে তারপরে আমাদের হয়তো অ্যাসেম্বলিতে যেতে হচ্ছে। অ্যাসেম্বলি যখন শেষ হচ্ছে তখন হয়তো আমরা কি করছি, লাইন করে ক্লাসে ঢুকছি। এরপরে কি হচ্ছে, এরপরে টিচার আসছে, আমরা সবাই দাঁড়িয়ে তাকে গুড মর্নিং বলে সম্বোধন করছি। এখন মনে করো তুমি হচ্ছে স্কুলে এসে ব্যাগটা না রেখেই অ্যাসেম্বলিতে দাঁড়িয়ে গেলে, বা অ্যাসেম্বলিতে দাঁড়ালেই না, অ্যাসেম্বলি না করে কি করলে, অ্যাসেম্বলি ক্লাসে ঢুকে গেলে, বা টিচার মনে করো যে অ্যাসেম্বলির আগে ক্লাস নিচ্ছে, তাহলে কি এটা সিস্টেমের মধ্যে পড়ছে না। স্কুল কি করছে, স্কুল নিয়ম বানাচ্ছে কিন্তু আমরা নিয়মটা মানছি না। এটাকেই বলা হচ্ছে, দেখো, নির্বাচন আচরণ বিধিগুলো যেন যথাযথ প্রয়োগ হয় সে বিষয়ে কে খেয়াল রাখছে, নির্বাচন কমিশন। 10 নম্বর পয়েন্টটি হচ্ছে ভোট গ্রহণ ও ফলাফল প্রকাশ। এটা তো আমরা নিশ্চয়ই জানি, এটা আমরা আলোচনাও করেছি। ভোট গ্রহণ মানে কি, নির্বাচন কমিশনের আন্ডারে, কমিশনারদের আন্ডারে আরো যারা কর্মী থাকে বা যারা স্বেচ্ছাসেবক দল থাকে, তারা কি করে, তারা হচ্ছে ভোট গ্রহণ করে, ভোট কাউন্ট করে, গণনা করে, তারপরে ফলাফল প্রকাশ করে। এবং সর্বশেষ যেটা, নির্বাচন বিরোধী নিষ্পত্তি মানে কি, যদি অনেক সময় মনে করো যে হয়ে থাকে না এরকম, যে হ্যাঁ মানে অনেকে হয়তো অপোজ করতেছে না, যে আসলে এই ভোটটা আরো বেশি হওয়ার কথা, কেন এত কম হলো, এই যে এই ধরনের যখন কনফিউশন ক্রিয়েট হয় বা যখন সৃষ্টি হয়, তখন নির্বাচন কমিশন কি করে, আরো কিছু তোমার মনে করো বাইরের দল বা যদি দরকার পড়ে থাকে, মানে ইন্টেলিজেন্স বলে তারা, তাদেরকে এনে আবার নতুন করে ভোট গণনা করানো হয়। তাহলে এই যে নির্বাচন কমিশনের যে 11টা কাজ, এই 11টা কাজের মধ্যে কোন কাজটা তোমরা বুঝতে পারো নাই, আমাকে একটু জানাবে। আর বলো যদি বুঝে থাকো আমাকে থামস আপ দিতে। তোমরা আমাকে নাম্বারটা বললে আমি ওই নাম্বারটা আবার বুঝিয়ে দিব তোমাদেরকে। জাইমা, জেরিন, অর্শি ওরা আমাদেরকে থামস আপ দেখাচ্ছে, দিকে তো আমাকে থামস আপ দেখাচ্ছে। আচ্ছা, ব্যাপারগুলো কিন্তু খুবই ইজি। আমরা যদি একটু প্র্যাকটিক্যাল লাইফের সাথে মিলিয়ে এগুলো একটু পড়ি বা বোঝার চেষ্টা করি, আশা করি কোনো সমস্যা হবে না। আচ্ছা, সবাই দেখেছি বুঝেছেন। তাহলে তোমাদের জন্য একটা কুইজ আছে। ওকে, আচ্ছা, দেখছি আমি একটু। এটা হচ্ছে ইংলিশের পোল, কিন্তু আমরা তো কি করব, আমরা হচ্ছে বিজিএসটি পোল করব। ওকে, এখানে তোমরা জাস্ট ক্লিক করবা, খেয়াল করো যে কোনটি নির্বাচন কমিশনারের কাজ না, কোনটি নির্বাচন কমিশনারের কাজ না। প্রথম অপশনটি হচ্ছে ব্যালট পেপার মুদ্রণ, দ্বিতীয় অপশনটি হচ্ছে ব্যালট পেপার বিক্রি। ক্লিক করে দিবে তোমরা। এবং দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে নির্বাচনী আচরণ বিধি তৈরি করেন কে, ইউনিয়ন পরিষদ না নির্বাচন কমিশন? ওকে, তো একটু বলে আসবে। আচ্ছা, আমি দেখছি অনেকে অ্যান্সার দিয়ে দিয়েছে ইতিমধ্যে।
ভেরি গুড। ওকে, তাহলে আমাদের প্রথম যেটা উত্তরটা সেটা হচ্ছে কি, কোনটি নির্বাচন কমিশনের কাজ না? ব্যালট পেপার বিক্রি করা। আর নির্বাচনী আচরণ বিধি তৈরি করে নির্বাচন কমিশন। একজন এর মধ্যে ইউনিয়ন পরিষদ অ্যান্সার দিয়েছে না, উত্তরটি হবে আমাদের নির্বাচন কমিশন। ওকে, আজকের মতন এখানেই আমি শেষ করছি।